আমার প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর সবচেয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা তো অনেক আনন্দে আছো। আমি জানি যে তোমাদের বোর্ড পরীক্ষা হবে না, সেই আনন্দে তোমরা সবাই কি বলবো, একেবারে আন্দোলিত হয়ে আছো। তবে এটা ঠিক যে বোর্ড পরীক্ষা হবে না, এটা ঠিক আছে, কিন্তু তোমাদের একটা মূল্যায়ন তো হবে, তাই না? অষ্টম শ্রেণী থেকে তোমরা নবম শ্রেণীতে যাবে, তোমাদের প্রাতিষ্ঠানিক একটা মূল্যায়ন অবশ্যই হবে, সেটা প্রতিষ্ঠানে হবে। তো সেই জন্য তো তোমাদের প্রস্তুতির প্রয়োজন আছে। আর জীবনে চলার পথে শেখা জানার কোনো কিছুরই শেষ নেই, ঠিক আছে? জানতে হবে, শিখতে হবে। আর তুমি যদি এই বছরের পড়াশোনাটা যদি তুমি এই বছরেই কমপ্লিট করে পরবর্তী বছরে যাও, সেক্ষেত্রে তোমার জানার পরীক্ষা আরও বাড়বে, অসম্পূর্ণতা কিছু থেকে যাবে না। এই জন্য প্রস্তুতিতে লাগবে, করতেও হবে, ঠিক আছে? বার্ষিক পরীক্ষা কিন্তু হবে প্রাতিষ্ঠানিকভাবে। আমরা আজকে এই জন্য একটু গদ্য পদ্যে প্রবন্ধে বা গল্প নাটকে গেলাম না, এবার চলে আসছে একটু কবিতা নিয়ে, ঠিক আছে? তোমাদের বইয়ের পাঠ্য বইয়ের আবার আসিব ফিরে 113 পৃষ্ঠা। সবাই বই খোলো, 113 পৃষ্ঠা, আবার আসিব ফিরে। এই গানের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আবার কোথায় ফিরে আসছে। তার মানে কি, আবার আসিব ফিরে, মৃত্যুবরণ করার পরেও মানে লেখক কবি, কবিতা যিনি লেখেন তাকে কবি বলা হয়। কবি আবার এদেশে ফিরে আসতে চান, মানে দেশের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা নিয়েই এই কবিতাটা উনি লিখেছেন। তাহলে এই কবিতাটাকে আমরা কি বলতে পারি? একটা দেশপ্রেমমূলক কবিতা, ঠিক আছে? দেশপ্রেমমূলক কবিতা লিখেছেন জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ, আবার আসিব ফিরে লিখেছেন জীবনানন্দ দাশ। আমি তোমাদেরকে একটু কবিতাটা আবৃত্তি করে শোনাচ্ছি। তোমরাও চেষ্টা করবে বাসায় একটু আবৃত্তি করার জন্য। আবৃত্তি করলে মনটা আসলে অনেক প্রফুল্ল হয় এবং উচ্চারণগুলো সঠিক হওয়ার চেষ্টা করে। আর আবৃত্তি আসলে মনটাকে অনেকভাবে পরিবর্তন করে দেয়। তোমরা একটু দেখো, আমি পরবর্তীতে বর্ণনায় পরে আসছি। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খজীব শালিকের বেশে, হয়তো ভোরের কাঠ হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঘু রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙ্গায়, হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের গালে, হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসারে ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে, ডিঙ্গাবাই রাঙা মেঘ সাতরায়ে অন্ধকারে আসিতেছে নীরে, দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদেরই ভিড়ে। প্রত্যেকটি শব্দকে তুমি আলাদা করে সুন্দর করে আবৃত্তি করে চেষ্টা করবে, এবং আবৃত্তিটাকে তুমি নিজে আয়নাতে যদি করো, তোমাকে নিজের মধ্যে তুমি নিজেকে খুঁজে পাবে। এবং এই কবিতাটা আবৃত্তির মাধ্যমে দেশের প্রতি যে একটা মমত্ববোধ, একটা ভালোবাসা, এটা কিন্তু তোমাদের সবারই জাগ্রত হবে। মানে আমাদের দেশের যে প্রকৃতিকে কত সুন্দরভাবে আমরা দেখতে পারি এবং উপলব্ধি করতে পারি, এই কবিতা পাঠের মাধ্যমে তুমি সেটা বুঝতে পারবে, করতে পার। ঠিক আছে? এখন আমরা আসতেছি কবিতার কিছু শব্দার্থ নিয়ে, ঠিক আছে? কবিতার কিছু শব্দার্থ নিয়ে। ধানসিঁড়ি, ধানসিঁড়িটা কি?
হ্যাঁ জিসান, শুনতে পাচ্ছ নিশ্চয়ই? কোনো কিছু ধানকাটি জেলায় ধানসিঁড়ি নামে একটি নদী ছিল। শুনতে সমস্যা হয় বা কোনো প্রশ্ন করতে পারো, সমস্যা নেই। ধানসিঁড়ি হচ্ছে ঝালকাঠি জেলার একটি নদীর নাম। জিসান বললো হ্যাঁ এটি একটি নদীর নাম। আবার অনেক সময় অনেকে গ্রামের কিছু ধারণা করতে পারে, আমাদের জানা থাকলে এটা সুবিধা হয়। এখন নদীটি কিন্তু মরে গেছে, বর্তমানে কিন্তু এই নদীটি আর অস্তিত্ব পাওয়া যায় না, নেই। নদী ছিল। ঠিক আছে, তাই এই কবিতায় কবি এটা কবি এই নামটি ব্যবহার করেছে। শঙ্খচিল, শঙ্খচিল মানে কি? এক ধরনের সাদা চিল। এক ধরনের সাদা চিলকে শঙ্খচিল বলা হচ্ছে। নবান্ন, নতুন ধান কাটার পর আমাদের দেশে এর উৎসব হয়। নারকেলের সঙ্গে মিশিয়ে নতুন আতপ চালের ভাত খাওয়া হয়। আমাদের দেশটা হচ্ছে নবান্নের দেশ। এই দেশে নবান্নের মাসে কি করা হয়? কৃষক ক্ষেত থেকে ধান কেটে নিয়ে আসে বাড়িতে, নতুন ধানের উৎসব চলতে থাকে। তখন ধানের নতুন চালে পিঠে পুলির একটা উৎসব গ্রামে গঞ্জে চলে। এখন শহর অঞ্চলে অনেকে চেষ্টা হচ্ছে। ঠিক আছে, এই জন্য আমাদের দেশটাকে বলা হয় দেশ। ঘুঙুর মানে কি? পায়ের অলংকার, পায়ে যে বাচ্চারা পড়ে সেটা হচ্ছে ঘুঙুর। জলাঙ্গি, জলাঙ্গি হচ্ছে কবি এখানে নদীকে জলাঙ্গি বলা হচ্ছে, যা অর্থাৎ যার অঙ্গে জল বয়ে বেড়াচ্ছে, এই জন্য জলাঙ্গি। নদী এই কারণে জলাঙ্গি ঢেউ ভেজা নদী এলাকায় তুমি দেখো জোয়ার ভাটাতে পানি এসে ডুবিয়ে দিয়ে ভিজিয়ে আবার চলে যাচ্ছে, তাহলে পুরো এলাকাটা কিন্তু এলাকাটা ভিজে যাচ্ছে। এই জন্য বলা হচ্ছে ওই এলাকাটাকে কবি জলাঙ্গি এলাকা হিসেবে তুলনা করার জন্য জলাঙ্গি। যেকোনো জায়গাকে আমরা শুকনো একটা জায়গাকে আমরা ডাঙ্গা বলতে পারি। কবি এখানে ডাঙ্গা শব্দটা এনেছেন। আমরা যদি শব্দের অর্থগুলো ভালোভাবে বুঝতে পারি তাহলে প্রত্যেকটি কবিতা আমরা বুঝতে পারবো। সুদর্শন, এক ধরনের গুবরে পোকা। তাহলে সুদর্শন মানে কি? এক ধরনের গুবরে পোকা। অনেক সময় তুমি দেখবে সন্ধ্যার সময় আমরা যখন বাসায় ফিরে আসি, অনেক সময় অন্ধকার কিছু আলোর মধ্যে মাথার উপরে অনেকগুলো পোকা ঘুরে খেতে থাকে, ওগুলি হচ্ছে সুদর্শন আর কি, গোবরের পোকা। তারপরে লক্ষ্মী পেঁচা, সুলক্ষণযুক্ত পেঁচা। হ্যাঁ, তাহলে এবার আসুন ডিঙ্গা। ডিঙ্গা মানে কি? ছোট নৌকা। ডিঙ্গা মানে ছোট নৌকা। ছোট নৌকা। এখন আমরা পড়ছিলাম ডাঙ্গা। ডাঙ্গা মানে কি? অর্থনীতি শুকনো জায়গা। শুকনো জায়গা। ডাঙ্গা এবং ডিঙ্গার মধ্যে আমরা কিন্তু গোলমাল পাঠিয়ে ফেলতে পারি। এই কারণে তুমি দেখো রশিয়ানদের ডিঙ্গা, ডিঙ্গা হচ্ছে ছোট নৌকা, ডাঙ্গা হচ্ছে কি? শুকনো জায়গা। এই জিনিসগুলো তোমরা মনে রাখবে, মনে না রাখলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ডাঙ্গা এবং ডিঙ্গার পার্থক্যটা হবে। ঠিক আছে, নীলে, নীলে মানে কি? পাখির বাসা। পাখির বাসায়। ভবন মানে কি? ভবন অর্থাৎ হচ্ছে সাদা। ভবন মানে সাদা। ঠিক আছে, সাদা। জি ম্যাম। এই শব্দগুলো যদি কবিতার প্রত্যেকটা লাইন তোমরা বুঝতে পারবে এবং সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবে। ভবন মানে সাদা। তাই এবার দেখো আবার আসবো ফিরে কবিতাটি কবি রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? রূপসী বাংলা। বাংলা। এই জায়গায় আন্ডারলাইন দিয়ে রাখো যে রূপসী বাংলা। কবি এই কবিতায় দেখিয়েছেন যে তিনি নিজের দেশকে খুবই ভালোবাসেন। আমি শুরুতেই বলেছি উনি যদি দেশকে ভালো না বাসতেন, এই দেশের প্রতি যদি ওনার মমত্ববোধ না থাকতো, তাহলে উনি আবার ফিরে আসতে চাইতেন না, তাই না? উনি উনি আবার ফিরে আসতে চেয়েছেন। এই যে বন্ধ করা এই ছোটখাটো জিনিস কিন্তু আমরা অনেক সময় লক্ষ্য করি না। তুমি দেখো বৃষ্টি বাদলে তিনি একটু বাইরের দিকে তাকিয়ে প্রকৃতির দিকে তাকাবে, প্রকৃতি মনে হয় তার যৌবন ফিরে পেয়েছে। তার মানেটা কি? প্রকৃতিকে দেখতে এক ধরনের সুন্দর লাগে। প্রতিটি মরা গাছ পাতা যেন জীবিত হয়ে ওঠে, পাতাগুলো একেবারে সবুজে ভরে ওঠে, তাই না? তো দেখতে অনেক সময় মনে হচ্ছে তাদের যৌবনটা ফিরে পেয়েছে। গুড।
তিনি বাংলার নদী মাঠ ফসলের ক্ষেতকে ভালোবেসে সংকুচিত বা শালিকের বেশে এদেশে ফিরে আসতে চেয়েছেন। ফিরে আসবেন। হ্যাঁ, তোমরা প্রথম থেকে মনে রাখবে উনি প্রথমে কি হতে চেয়েছেন, ধানসিঁড়িতে। সংকোচের। হ্যাঁ, তিনি এই বাংলায় প্রথমে উনি সংকোচিত হয়ে শালিকের বেশে এদেশে ফিরে আসতে চেয়েছেন। তাহলে তুমি ফিরে আসতে চেয়েছেন। এক জায়গায় সংকুচিত, ঠিক আছে, সংকুচিত হয়ে উনি এই বাংলায় আবার ফিরে আসতে ফিরে চেয়েছেন। আসতে চেয়েছেন। ভাবটা খুবই ভাব অনুযায়ী যদি তুমি একটি একটি শব্দ দিয়ে তুমি মনে রাখতে পারো তাহলে তুমি প্রত্যেকটা লাইন তোমার মনে থাকবে। এরপরে দেখো, হয়তো ভোরের কাক হয়ে ভোরবেলায় যে কাকের ডাকে, সে ঘুম থেকে উঠে অনেক সময় আমরা বলি যে কাকের ডাকগুলো কা কা করে ভালো লাগে না। আসলে তুমি যখন দেরিতে ঘুম থেকে উঠো তখন তোমার মনটাও বিক্ষিপ্ত থাকে, তাই ভালো লাগে না, কাজ করে না। কিন্তু আসলে ভোরবেলায় উঠতে লাগে, ঠিক আছে। তাহলে ভোরের কাক হয়ে কিন্তু কবি আবার ফিরে আসতে চেয়েছেন, ঠিক আছে। জি স্যার। চেয়েছেন। কুয়াশার বুকে ভেসে একদিন জি ম্যাম। কাঁঠাল ছায়া, গাছের ছায়ায় কখনো বসে দেখেছো? তোমার কতটা ভালো লাগা কাজ করে গাছের জি ছায়া। ম্যাম। ঠান্ডা সুশীতল বাতাস যখন লাগে তখন অত্যন্ত ভালো লাগা কাজ করে। তুমি এই জায়গাটাকে শীতল অনুভব হয়। জায়গাটাকে উপলব্ধি করে আবার বলেছেন যেন আমি আবার ফিরে এসে এই কাঁঠাল ছায়ার নিচে বসে যেন এই সুবাতাসটা নিতে পারি। তাহলে প্রথমে আমরা দেখতে পারি। দ্বিতীয়ত তিনি ভোরের কাক হয়ে ফিরে আসতে চেয়েছেন। তৃতীয়ত তিনি কাঁঠাল ছায়ায় বসে সুবাতাসটা গ্রহণ করার আকুতি প্রকাশ করেছেন। ধাপগুলো মনে রাখবে, ঠিক আছে। আবার হয়েছে উনি কখন হাঁস হবে, তুমি দেখেছো পুকুরের পানিতে হাঁসগুলো তাদের স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে, কোনো বাধা নেই। জি ম্যাম। স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর আনন্দটাও আলাদা। তাই কবি আবার সেই চেয়েছেন। আবার তিনি ছোট বাচ্চারা যখন ঘুমঘুম পায়ে দিয়ে দুলে বেড়ায়, দৌড়াদৌড়ি করে, হাঁটতে সেটাও দেখতে ভালো লাগে। কবি সেই ঘুঘুর হয়েও আবার ফিরে আসতে চাচ্ছেন। তার মানে কবি ফিরে আসতে চেয়েছেন। দেশকে যে কোনো ভাবে আবার এখানে ফিরে আসতে চান, সেটা যেভাবে ফিরে আসতে চেয়েছেন। সংকুচিত কিন্তু মনে রাখবে। ভোরের কাক, ভোরের কাক, তারপর ডবল বক, ঘুঙুর ইত্যাদি। হাঁস। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। মানে পানিতে যখন কলমি প্রচুর কলমি গাছ হয় তখন কিন্তু তোমার রোদের আলোতে পানির মধ্যে এক ধরনের কলমি পচা গন্ধ হয়ে যায়। কিন্তু কিন্তু ওই গন্ধটাকে উপলব্ধি করেছেন তিনি, ওই কলমি ভরা গন্ধে সেই জলে উনি ভেসে বেড়াতে চাচ্ছেন। উনি সেভাবে চেয়েছেন। বুঝতে পারছো কি পরিমাণ দেশকে ভালো না বাসলে। আমি মনে করি তোমাদেরও এখন তোমরা স্কুলকে যে কতটা ভালোবাসো এখন হয়তো উপলব্ধি করতে পারছো, তাই না? কি আবার স্কুলে সেই জি ম্যাম। ফিরে আসতে চাচ্ছ না, আবার চাও না? কি জি ম্যাম। সেই স্কুলে আমরা সেভাবে বেঞ্চে আবার সেভাবে বসে পড়তে চাচ্ছি, ঠিক আছে। আবারও ভালো লাগে এই যে আবার অনলাইন ক্লাসে তোমাদের সামনে এভাবে আসছি, মনে হচ্ছে যেন এখন তোমরা সামনে সবাই আছো, ক্লাস দিচ্ছি, মানে অন্য ধরনের এক ভালো লাগা কাজ করে। আবার আমি আসিব নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গি ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙ্গায়। আমরা কিন্তু ডাঙ্গায় পড়েছি। ডাঙ্গা অর্থ কি বলো তো দেখি, আবার বলতে পারবে? ডাঙ্গা হচ্ছে শুকনো জায়গা, আর জলাঙ্গি হচ্ছে, আমি তোমাদেরকে বলেছি জলাঙ্গি হচ্ছে নদীর পানিতে এসে যে ভিজিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে সেই অংশটাকে বলা হচ্ছে জলাঙ্গি। তো তুমি দেখো এই জায়গাগুলোকে উনি জলাঙ্গি লক্ষ্য করেছে। তোমরা কিন্তু কোথাও গেলে অত কিছু প্রকৃতিকে ওইভাবে কখনো নিরীক্ষণ করো না, সবসময় সবকিছুকে একটু নিরীক্ষণ করে বোঝার উপলব্ধি করার চেষ্টা করবে। তুমি দেখো সেই নদীর পানিতে, সাগরের পানিতে ঢেউয়ে যে ভিজিয়ে দিয়ে যাচ্ছে, সেই মাটির মাঝেও উনি আবার ফিরে আসতে চাচ্ছেন। জলাঙ্গির ঢেউ ঢেউ উনি আবার ফিরে আসতে চাচ্ছেন। হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। সন্ধ্যার বাতাসে যে সুদর্শন উড়ে, আমি তোমাদেরকে বলেছিলাম সন্ধ্যাবেলা দেখবে তুমি মাথার উপরে বা বিভিন্ন জায়গায় দল পাকা কিন্তু ঘুরি ঘুরি পোকা উঠতে থাকে, সেগুলিকে বলা হচ্ছে ঘুঘুরের পোকা। কিন্তু আমাদেরকে কবি এখানে কবিতায় বলেছেন সুদর্শন।
কি বলেছেন কবি? গোবরে পোকা। কবি বলেছেন সুদর্শন। ঠিক আছে, সুদর্শন কখন ঘুরে বেড়াচ্ছে? গুবরে পোকা। কবি সুদর্শন বলেছেন কি? সন্ধ্যার বাতাসে। সন্ধ্যার বাতাসে উড়ে বেড়ায়। হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা উড়িতেছে। শিমুলের ডালে। তুমি আন্ডারলাইন করে রাখো এই জায়গাটা। শিমুলের ডালে কি ডাকে? ডালে। শিমুলের ডালে কি ডাকে? লক্ষ্মী পেঁচা। লক্ষ্মী পেঁচা কোথায় ডাকে? শিমুলের। লক্ষ্মী পেঁচা হ্যাঁ, শিমুলের ডালে। ডালে। এই জায়গাটা আন্ডারলাইন করে রাখো, কারণ এটা নৈবিত্তিকে অবশ্যই আসবে। সুদর্শন এটা করে রাখো। তারপরে সম্প্রচিত, উনি ধানসিঁড়িটি, এটা একটি নদীর নাম। জলাঙ্গি, এই জায়গাগুলো তুমি আন্ডারলাইন করো। আমি যেগুলো বলছি সেগুলো আন্ডারলাইন করো। জলাঙ্গি, সুদর্শন, হ্যাঁ। তারপরে লক্ষ্মী পেঁচা কোথায়? শিমুলের ডালে। গুড। হয়তো কুয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানে ঘাসে। উঠানে যে শিশুরা খেলাধুলা করে আমরা অনেক সময় লক্ষ্য করি না, কিন্তু কবি যে শিশুর যে এলোপাথারি খেলা, মনের আনন্দ মিশিয়ে যে হয়ে উড়াচ্ছে, ধান উড়াচ্ছে, মাঠে যে ঘোরাঘুরি, কবি এই ভালো লাগাটাও অনুধাবন করে কবি ওই ভালো লাগার মাঝেও ওইভাবে একজন শিশুর মতো হয়ে আবার সেখানে ফিরে আসতে চাচ্ছেন। মূলত আসলে দেশপ্রেমটা এতটাই বেশি ছিল যে কবির মাঝে, কবি এই দেশ ছেড়ে যেতে চাচ্ছিলেন না, কিন্তু যেতে চাচ্ছেন না। হ্যাঁ, গুড। মানুষ মাত্রই মরণশীল। মরণশীল মানুষকে মৃত্যুবরণ করতেই হবে। এই কারণে কবি বলছে যেহেতু আমাকে মৃত্যুবরণ করতে হবে, আমাকে চলেই যেতে হবে। এই যত কিছু ওনার আকৃতি আছে সবকিছু বেশি উনি চাচ্ছেন, দেশকে ভালোবেসে উনি এটা চাচ্ছেন। রূপসাই খোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে। ডিঙ্গা বয় রাঙা মেঘ সাঁতরাইয়ে আসিতেছে নীরে। নীরে মানে কি? আন্ডারলাইন করো। নীরে মানে কি বলো তো? আমরা কিন্তু পড়েছিলাম নীরে নদীতে। ভাষায় নীরে মানে পাখি। পাখির বাসা। নীরে মানে পাখি ভাষায়। সন্ধ্যায় বাসা। দেখেছো কখনো? সন্ধ্যায় যখন পাখিরা নীরে ফিরে আসে তখন অন্য ধরনের এক ধরনের, ওরা একবারে এক পাল হয়ে দল বেঁধে ওরা দলবদ্ধ ভাবে আছে। হ্যাঁ, ঠিক আছে। এই কবি অসম্ভব ভালো লাগায় অনুধাবন করেছেন এবং তিনি ওই হাজারো পাখির ভিড়ে ওই পাখিদের হয়ে উনি আবার এই দেশে ফিরে আসতে চাচ্ছেন। ঠিক আছে। দেখিবি ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। হ্যাঁ, ইহাদের ভিড়ে। দেখিবে ধবল বক। ধবল মানে কি? আমি কিন্তু বলেছিলাম ধবল মানে কি বলতে পারো? সাদা। সাদা। সাদা ম্যাম। সাদা। ঠিক আছে ম্যাম, ধবল মানে সাদা। ইহাদের ভিড়ে আবার ফিরে আসতে চাচ্ছেন। তার মানে সাদা বকরা যখন সন্ধ্যায় ঘরে ফিরে যে ভালো লাগাটা কবিকে ঘিরে ধরে রেখেছে, উনি ওনাদের মাঝে আবার ফিরে আসতে চাচ্ছেন। তাহলে প্রত্যেকটা লাইনে তুমি ধাপে ধাপে দেখছো কবি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আবার এখানে ফিরে আসতে চাচ্ছেন। তার মানে তাহলে কবিতাটা কি ধরনের কবিতা? দেশপ্রেম মূলক কবিতা। কবি দেশকে ভালোবেসে আবার দেশে আবার তো মানুষ হয়ে না আসতে পারলেও কবি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন উনি যেন প্রকৃতির মাঝে হলো এই দেশে আবার ফিরে আসতে পারেন। ঠিক আছে। প্রকৃতির যে রূপগুলো উনি অনুধাবন করেছেন, প্রত্যেকটা রূপকে উনি তুলে ধরে উনি বারবার বুঝিয়েছেন রূপের এই আঙ্গিকে উনি যেন আবার ফিরে আসতে পারেন। তুমি এই ধাপগুলো কিন্তু আমি আন্ডারলাইন করতে বলেছি, সবাই আন্ডারলাইন করেছো। ধবল, ধবলটাও আন্ডারলাইন করে রাখবে। নীরে, এটাও আন্ডারলাইন করে রাখবে। জলাঙ্গি, সুদর্শন, এই সবকিছু কিন্তু তোমার নৈবিত্তিকে আসবে, আবার জ্ঞানমূলকও আসবে। ঠিক আছে। এখন আরেকটা প্রশ্ন করি, আবার আসিবে ফিরে কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। রূপসী বাংলা, এটা তুমি আন্ডারলাইন করে রাখো বা খাতায় কোথাও লিখে রাখো। রূপসী বাংলা কাব্য। কবি কি দেশকে ভালোবাসতেন? জি ম্যাম। হ্যাঁ, কবি দেশকে অসম্ভব
কবিতাটাকে ভালোবাসতেন, তাই উনি ফিরে আসতেন। তাহলে এই কবিতাটা একটা দেশপ্রেমমূলক কবিতা। তাহলে এই কবিতাটা পাঠ করে কবিতাটা পাঠ করে তুমি কি শিখতে পারছো? প্রকৃতির যে একটা রূপ বৈচিত্র্য আছে, প্রকৃতি কিন্তু তার ঋতু পরিবর্তনের সাথে সাথে কিন্তু তার রূপেরও পরিবর্তন হচ্ছে, তাই না? এই এই প্রত্যেকটা পরিবর্তনের মধ্যেই কিন্তু একটা সৌন্দর্য রয়েছে। এই সৌন্দর্যটা দিনে দিনে অনুধাবন করেছেন, এবং উনি ওনার দৃষ্টি থেকে যে কোনো কিছু বাদ পড়ে না, ওনার কবিতার প্রত্যেকটা ছোটখাটো অংশ দিয়েও বোঝা গেছে যে উনি প্রকৃতিকে খুব সুন্দর দৃষ্টিতে অনেক ভালোবাসতেন, ভালোবাসেন এবং দেশকেও ভালোবাসেন। তাদের অনেক ভালোবাসেন। দেখো তুমিও কিন্তু এত কবি এই দেশপ্রেমটা শোনার পরে, প্রকৃতির এই রূপ বৈচিত্র্য শোনার পরে তোমার মধ্যেও কিন্তু এক ধরনের প্রকৃতির প্রতি প্রেম জাগ্রত হয়েছে, তাই না? হচ্ছে না? জি ম্যাম, জি ম্যাম। এই প্রকৃতিকে অনুধাবন করতে এবং প্রকৃতিকে নিয়ে কিছু লিখতে চেষ্টা করবে। লকডাউনে বাসায় আছো, কবিতা লিখতে পারো, কবিতা চর্চা করতে পারো, খুবই সুন্দর চর্চা, এসব কিছু করতে পারো। ঠিক আছে, তাহলে এই কবিতাটা লিখেছেন কি? অঙ্ক লিখে আবার আসিব ফিরে জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ এই দেশে ফিরে আসতে চাচ্ছেন। প্রথমেই আসতে চাচ্ছেন কিন্তু সংকোচে আর কোনো সমস্যা আছে বলে মনে করো? আমার না ম্যাম। কবিতাটাকে তোমরা ভালোভাবে অনুধাবন করতে পেরেছো, ঠিক আছে? এবার জি ম্যাম। বাড়ি কাজে তোমাদের আমি সৃজনশীলে কয়েকবার বলেছি, সৃজনশীল গুলো লক্ষ্য করবে, বিশেষ করে গ আর ঘ। গ আর ঘ কিন্তু অবশ্যই, বিশেষ করে ঘতে কিন্তু উচ্চতর দক্ষতামূলক, যেখানে সেখানে তুমি কবির নাম এবং কবিতার নামটাকে নিয়ে আসতে হবে, এবং উদ্দীপকে যেটা বলেছে সেটার সাথে তোমার পাঠ্য বইয়ের সাথে মিল করে কিন্তু প্যারা করে লিখতে হবে। তোমাদেরকে ক্লাসে কিভাবে প্যারা করে লিখতে হয় সেটা কিন্তু বারবার বলেছে। এই প্রত্যেকটা প্যারা জি ম্যাম। প্রশ্নের উত্তর কিন্তু নিহিত থাকবে। আরেকটা কথা, প্রত্যেকটা প্রশ্নের যদি একটা জ্ঞানমূলক তথ্য থাকে, মানে কি প্রত্যেকটা প্রশ্নে এক কথায় বলা যায় যে একটা জ্ঞানমূলক উত্তর থাকে, সেই উত্তরটা জি ম্যাম। দক্ষতায় নিয়ে আসবে। এবং গল্পের প্রয়োগমূলক বাস্তবতার সাথে যে বইয়ের যে প্রকৃতির বৈচিত্র্যতা কবি তুলে ধরেছেন, এবং উদ্দীপকে যে বর্ণনা দেওয়া থাকবে, সেই বর্ণনা দুটি মিল এবং অমিল তুমি কি সুদূরপ্রসারী ভাবে সুন্দর করে তুলে ধরতে হবে। তাহলে তুমি তোমার পাঠ্য বইয়ের প্রশ্নটি তোমাদেরকে আমি পাল্টে দিচ্ছি। ম্যাম 1 নাম্বারটা। হ্যাঁ, পাঠ্য বইয়ের 1 নাম্বারটা 116 পৃষ্ঠার 1 নাম্বারটা 116 পৃষ্ঠার সৃজনশীল প্রশ্ন, ঠিক আছে? সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর তোমরা চেষ্টা করবে সৃজনশীলের নিয়মে লিখতে, ঠিক আছে? আর যদি কোনো সমস্যা, তুমি কিন্তু পুরো কবিতার প্রত্যেকটা লাইন তোমরা বুঝতে পেরেছো, এবং প্রতিটা লাইনের জি ম্যাম। চলে আসে, এবং কবি কিভাবে বারবার ফিরে আসতে চেয়েছেন কবিতার আলোকে তুমি প্রত্যেকটা ধাপে ধাপে লিখবে, ঠিক আছে? আশা করি সবাই ভালো জি ম্যাম। ভালো থাকবে এবং সুস্থ সুন্দর থাকবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, ঘর থেকে বের হবে না, এবং বাসায় পড়ালেখার করবে, ঠিক আছে? সবসময় অযথা সময় নষ্ট করবে না, বাবা মার কথা শুনবে, দুষ্টুমি করবে না, ঠিক আছে? ধন্যবাদ, সবাই ভালো থেকো, খোদা হাফেজ। আজকের এখানে ম্যাম আসসালামু আলাইকুম। আসসালাম। তোমরাও ভালো থাকবে, তোমাদেরকে আমি সালাম জানাই।